আমার প্রাইভেট গাড়ি, আমি সিট বেল্ট পরে আছি, সবকিছু পরে আছি। আপনার কোনো কিছু ব্লেম করা হয়নি। আপনি গাড়িটা থামালেন কেন? ইলেকশনের জন্য আমি দেবো না গাড়িটা, কি করবেন? সেটা আপনাকে কারণ জানা এটা আমার প্রাইভেট গাড়ি, দেবো না। গাড়ি তার প্রাইভেট ইউজের জন্য হয়। প্রাইভেট প্রপার্টি নিয়ে নেওয়া যায় ইলেকশনের জন্য আমার আরে কারণ নাই। নেবো না বলছি তো। আমি গাড়ি আমি নিচ্ছি না। তাহলে আমি তো দেবো না, আপনি আটকাচ্ছেন কেন? আমার অবস্ট্রাকশন করছেন কেন? দাদা ভাই, আপনি কোন জায়গায়, কোন জুরিসডিকশনের লোক? ডাল্লা ট্রাফিকের আছে। ডানলাপ ট্রাফিক আমি দেবো না, আপনি কমপ্লেন করুন। আপনার ব্যক্তিগত গাড়ি হঠাৎ করে যদি পুলিশ এসে বলে ইলেকশনের জন্য আপনার ওই গাড়িটি কাজে লাগবে, আপনি না বললে তখন কি হবে? এটা কি সত্যি আইন সিদ্ধ, নাকি আপনার অধিকার লঙ্ঘন করা হচ্ছে? আজকে আমরা জানবো ভারতের সংবিধান কি বলে আর বাস্তবে আমাদের দেশে কি ঘটে। দেখুন, ভারতের নির্বাচন মানেই বিশাল প্রশাসনিক প্রস্তুতি, লক্ষ লক্ষ কর্মী, নিরাপত্তা বাহিনী এবং সরঞ্জাম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়। এই পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু এই সময়ের একটি প্রশ্ন প্রায় উঠে আসে, পুলিশ কিংবা প্রশাসন কি সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়ি জোরপূর্বক নিয়ে নিতে পারে? দেখুন, আইনের দিকে তাকালে আমরা দেখতে পাই এই ক্ষমতা সরাসরি পুলিশকে দেওয়া হয়নি, বরং এটি নির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে আমাদের সংবিধানে। বলা হয়েছে রিপ্রেজেন্টেশন অব দি পিপুল অ্যাক্ট 1951 এর সেকশন 160, অর্থাৎ এই ধারা অনুযায়ী জেলা প্রশাসন, বিশেষ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসার নির্বাচনের কাজের জন্য গাড়ি কিংবা কোনো বড় বাড়ি বা অন্যান্য সম্পদ রিকুইজিশন করতে পারে। বুঝতে পারলেন না তো? একটু বুঝিয়ে বলি। অর্থাৎ এটি স্থায়ীভাবে বাজেয়াপ্ত নয়, বরং অস্থায়ীভাবে সরকারি কাজে ব্যবহারের জন্য আপনার কাছ থেকে নিতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে আইনি পরিকাঠামোর মধ্য দিয়ে হতে হবে। ভালো করে বুঝে নিন, জোরপূর্বক কিন্তু হবে না, একটা আইনি পরিকাঠামোর মধ্য দিয়ে হতে হবে। ভারতের সংবিধানে আর্টিকেল 300 অর্থাৎ 300A, সেখানে স্পষ্ট করে বলা রয়েছে আইন ছাড়া কারো সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। যদি কোনো গাড়ি নেওয়া হয় তাহলে অবশ্যই লিখিত আদেশ থাকতে হবে, যেখানে উল্লেখ থাকতে হবে কেন গাড়িটি নেওয়া হচ্ছে এবং কতদিনের জন্য ওই গাড়িটিকে ব্যবহার করা হবে। দেখুন, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো নির্বাচন চলাকালীন এই ধরনের রিকুইজিশন বহুবার হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বিহারের মতো রাজ্যগুলোতে যেখানে নির্বাচন খুব সংবেদনশীল হয়, সেখানে হাজার হাজার গাড়ি প্রশাসনের কাজে ব্যবহার করা হয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে হাজারেরও বেশি ব্যক্তিগত গাড়ি রিকুইজিশনের মধ্য দিয়ে নেওয়া হয়েছিল, যেটা রিপোর্টে কিন্তু পরিষ্কার করে উল্লেখ রয়েছে। তবে এই ধরনের ঘটনায় অনেক সময় এই অভিযোগটা উঠছে সেসব ক্ষেত্রে সঠিক কাগজপত্র ছাড়াই গাড়ি নেওয়া হয়েছে, যা আইনগতভাবে পুরোপুরিভাবে প্রশ্নবিদ্ধ হয়ে আছে। এখনো পর্যন্ত আইন যথার্থভাবে কিন্তু সে উত্তর দিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পুলিশের ভূমিকা নিয়ে। অনেকেই মনে করেন পুলিশ সরাসরি গাড়ি নিয়ে নিতে পারে, কিন্তু বাস্তবে পুলিশ কেবলমাত্র প্রশাসনের আদেশ কার্যকর করে। তাদের কাছে যদি কোনো লিখিত রিকুইজিশন অর্ডার না থাকে তাহলে তারা আইনভাবে কোনো গাড়ি নিতে পারে না। এই জায়গাতে সাধারণ মানুষের সচেতন হওয়া প্রচুর পরিমাণে জরুরি। এই পুরো বিষয়টা শুধু আইন নয়, অধিকার এবং দায়িত্বের মধ্যেও একটা ভারসাম্য তৈরি করে। একদিকে নির্বাচন একটি জাতীয় দায়িত্ব, অন্যদিকে নাগরিকের ব্যক্তিগত সম্পত্তির অধিকারও সমান গুরুত্বপূর্ণ রয়েছে। তাই আইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনে গাড়ি নেওয়া যায়, কিন্তু সেই সঙ্গে মালিকের ক্ষতিপূরণ দেওয়া এবং সঠিক প্রক্রিয়া অনুসরণ করাটা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। দেখুন, সবশেষে আপনার কাছে একটাই প্রশ্ন থাকবে, যদি কখনো আপনার গাড়ি নির্বাচনের জন্য চাওয়া হয় আপনি তখন কি করবেন, এবং আপনি কি জানেন যে আপনার অধিকার কি? মনে রাখবেন, সচেতনতাই আপনার সবচেয়ে বড় শক্তি। সেই জন্য আমি একটা কথা শেষে বলবো, আইন জানুন, অধিকার বুঝুন, কারণ সচেতন নাগরিকই শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি।